হ্যালো ডিয়ার স্টুডেন্টস, অনলাইন বায়োলজি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের পাঠ্য বিষয় হচ্ছে পরাগযোগ। আগের ক্লাসে আমরা সপুষ্পক উদ্ভিদের যৌন জননের ফুলের গঠন পড়েছি, আর আজকে পড়ব পরাগযোগ। ঠিক আছে, তাহলে দেখো পরাগযোগ কি। সপুষ্পক উদ্ভিদের যৌন জননের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় হচ্ছে কি না পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তর হওয়া, আর এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পরাগযোগ। ঠিক আছে, পরাগযোগ ছাড়া কি হয় না নিষেক অসম্ভব, আর নিষেকের মাধ্যমে উদ্ভিদের ফল বীজ উৎপন্ন হয়, আর এই বীজ থেকে কি হয় না পরবর্তীকালে অপত্যের সৃষ্টি হয়। ফলে কি হয় না পরাগযোগ উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই পরাগযোগ দুটো প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। কি কি প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে না প্রথমত এই পরাগরেণু সরাসরি ওই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, বা কোনো বাহকের দ্বারা কোনো অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হতে পারে। তাহলে দেখো এই অনুযায়ী পরাগযোগকে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে স্বপরাগযোগ আর একটা ইতর পরাগযোগ। তাহলে স্বপরাগযোগ কাকে বলবো না যে পদ্ধতিতে কোনো ফুলের মানে একটা ফুলের মানে উভলিঙ্গ ফুলের মধ্যে সেই ফুলের পরাগরেণু সেই একই ফুলের গর্ভমুণ্ডে বা সেই উদ্ভিদের অন্য ফুলের গর্ভমুণ্ডে যদি স্থানান্তরিত হয় এবং এই প্রক্রিয়ায় যে পরাগযোগ সংঘটিত হয় তাকে বলা হচ্ছে স্বপরাগযোগ। তাহলে দেখো এরপরে স্বপরাগযোগের বৈশিষ্ট্য। স্বপরাগযোগ হতে গেলে কি কি বৈশিষ্ট্যের প্রয়োজন হয়, যে সাধারণত কি হয় না এই স্বপরাগযোগ উভলিঙ্গ উদ্ভিদের মানে উভলিঙ্গ ফুলের প্রয়োজন হয়, আর কিছু ক্ষেত্রে এক লিঙ্গ ফুলের মধ্যে স্বপরাগযোগ হয়ে থাকে। এরপরে দেখো আর কি হয় না এই একই ফুলে যেহেতু পরাগরেণু মানে পরাগযোগ ঘটে থাকে, তাহলে কি হয় সেক্ষেত্রে এই যে পুংস্তবক স্ত্রীস্তবক একই সময়ে পরিণত হয়। আর কি হয়ে থাকে স্বপরাগযোগের উদ্দেশ্যে পরাগধানী ও গর্ভমুণ্ড একই উচ্চতায় অবস্থান করায়, তার সেই কারণে কি হয় না এই গর্ভমুণ্ড এবং পরাগধানী কাছাকাছি অবস্থান করে, তাহলে সহজেই পরাগ রেণুগুলো গর্ভমুণ্ডে স্থানান্তরিত হতে পারে। আর কি হয়ে থাকে না এই সমস্ত ফুলের ক্ষেত্রে অর্থাৎ স্বপরাগযোগীর উদ্দেশ্যে পরাগধানী ও গর্ভমুণ্ড একই উচ্চতায় অবস্থান করে এবং কাছাকাছি বিন্যস্ত থাকার ফলে কি হচ্ছে না এই পরাগযোগটা সম্ভব হচ্ছে। আর এই পরাগযোগ মানে সম্পন্নকারী উদ্ভিদের ফুলগুলো কি হয় মকরন্দ বিহীন হয় এবং গন্ধবিহীন হয়ে থাকে, আর এই ক্ষেত্রে কি হয় না কোনরূপ বাহকের প্রয়োজন হয় না এবং রেণুর অপচয় পরিমাণও কম হয়ে থাকে। ঠিক আছে, আর যেহেতু বাহকের প্রয়োজন হয় না সেক্ষেত্রে কি হয় না আকর্ষণের মানে পরাগ মিলনের ক্ষেত্রে কোনো কীট পতঙ্গদেরকে আকর্ষণের প্রয়োজন হয় না। এরপর দেখো স্বপরাগযোগী উদ্ভিদের প্রকারভেদ রয়েছে। কি কি আছে না প্রথমে দেখো অটোগেমি। অটোগেমি কাকে বলা হয়ে থাকে যে একটি ফুলের পরাগধানী থেকে উৎপন্ন পরাগরেণু ওই একই ফুলের গর্ভমুণ্ডে যদি স্থানান্তরিত হয়, এই প্রক্রিয়ায় যে পরাগযোগটা মানে সম্পন্ন হচ্ছে তাকে বলা হচ্ছে অটোগেমি। কি না একই ফুলের পরাগরেণু ওই একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অটোগেমি। এই অটোগেমিকে আবার দুই তিন প্রকার হয়ে থাকে, যেমন প্রথমত দেখো সমপরিণতি বা হোমোগেমি। সমপরিণতির কথাটার মধ্যেই বুঝতে পারছো যে সমান মানে দুটো একই সঙ্গে পরিণত হবে। কি কি না পরাগধানী এবং পুংস্তবক এবং স্ত্রীস্তবক এগুলো কি হয় না একই সময় পরিণত লাভ করে। তাহলে একই সময় যদি পরিণত লাভ করছে সেক্ষেত্রে কি হবে না স্বাভাবিকভাবে পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে এবং সেক্ষেত্রে পরাগযোগ সম্পন্নিত হবে। এই পরাগযোগকে বলা হচ্ছে সমপরিণতি। এটা কাদের মধ্যে হয়ে থাকে কোন কোন ফুলের মধ্যে হয়ে থাকে নয়নতারা সন্ধ্যা মালতী এই সমস্ত ফুলের ক্ষেত্রে এই প্রকার পরাগযোগ হয়ে থাকে। এরপর দেখো অনুশীলন। অনুশীলন কি না যে প্রক্রিয়ায় মানে কোনো একটা উভলিঙ্গ ফুলের পুষ্পটা মানে পরিস্ফুটিত হচ্ছে না, পরিস্ফুটিত না হওয়ার ফলে কি হয় সেই ফুলের যে গর্ভমুণ্ড আছে
আর ফুলের পুংকেশর, পুংকেশর স্বাভাবিকভাবে কি হচ্ছে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে, এবং গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার পরে কি হবে না পরাগযোগ ঘটবে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অনুশীলন। আর অনুশীলন প্রক্রিয়ায় যে সমস্ত ফুলগুলো পরাগযোগ হয় সেগুলো পরাগযোগ হওয়ার ফলে পুষ্পটা পরিস্ফুটিত হয়। কোন কোন ফুলের হয়ে থাকে? কানসিডা, আমরুল, এই সমস্ত ফুলের ক্ষেত্রে অনুশীলন পদ্ধতি বা ক্লিস্টোগেমির মাধ্যমে পরাগযোগ সম্পন্ন হয়। এরপর দেখো মুকুল পরাগযোগ। মুকুল পরাগযোগ কাদের ক্ষেত্রে হয়ে থাকে? না যে সমস্ত উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে কি হয় না পরাগরেণু পরিস্ফুটিত মানে ফুলটা পরিস্ফুটিত হওয়ার আগে পরাগরেণু কি হয় না গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, এবং এইভাবে কি হয় না পরাগযোগটা সম্পন্ন হয়। এই প্রকার পরাগযোগকে বলা হচ্ছে মুকুল পরাগযোগ, অর্থাৎ মুকুল অবস্থায় সম্পন্ন হয়ে যাচ্ছে। অর্থাৎ কাদের ক্ষেত্রে হয়ে থাকে? ধান, গম, এই সমস্ত ফুলের ক্ষেত্রে এই প্রকার পরাগযোগ দেখা যায়। এরপরে দেখো কি আছে না স্বপরাগযোগ আরেক প্রকার আছে গেইটোনোগেমি। গেইটোনোগেমি কি ঘটে না এক্ষেত্রে কি হয় যে সমস্ত উভলিঙ্গ উদ্ভিদের ক্ষেত্রে, অর্থাৎ একই উদ্ভিদের একটা উদ্ভিদের পরাগধানী থেকে পরাগরেণু উৎপন্ন হয়, ওই একই উদ্ভিদের অন্য ফুলে যখন মানে অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে সেই প্রকার পরাগযোগকে বলা হচ্ছে গেইটোনোগেমি। কাদের ক্ষেত্রে হয়ে থাকে? মটর, ভুট্টার ক্ষেত্রে হয়ে থাকে। অর্থাৎ একই গাছে দুটো ফুল আছে এবং কি হচ্ছে সেই ফুলের মধ্যে মানে পরাগরেণু গিয়ে একটা অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে, এটা হচ্ছে গেইটোনোগেমি। মটর, ভুট্টার ক্ষেত্রে দেখা যায়। এরপর দেখো যে স্বপরাগযোগের কিছু সুবিধা অসুবিধা রয়েছে। তাহলে প্রথমে দেখো স্বপরাগযোগের সুবিধাগুলো কি কি রয়েছে। এক্ষেত্রে দেখো যে স্বপরাগযোগের ক্ষেত্রে কি হয় না বাহকের প্রয়োজন হয় না, বাহকের প্রয়োজন হয় না, এবং স্বাভাবিকভাবে বাহকের যেহেতু প্রয়োজন হয় না সেক্ষেত্রে কি হয় পরাগরেণুর অপচয়ও কম হয়। আর কি হয়ে থাকে না পরাগযোগের নিশ্চয়তা অনেক বেশি, কারণ একটা ফুলের মধ্যে হচ্ছে তার জন্য নিশ্চয়তা অনেক বেশি হয়ে থাকে। আর কি হয় না মকরন্দগুলি মকরন্দযুক্ত এবং গন্ধযুক্ত হওয়ার প্রয়োজন হয় না, কারণ এক্ষেত্রে বাহকের কোনো আকর্ষণের দরকার হয় না। আর কি হয়ে থাকে না এক্ষেত্রে কি হয় না পরাগযোগ ও নিষেকের ফলে বীজ একই চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের হয়ে থাকে। অর্থাৎ এখানে কি হয় না মিশ্র চারিত্রিক উদ্ভিদ সৃষ্টি হয় না, মানে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। যেহেতু কি হচ্ছে না একটা ফুলের মধ্যে পরাগযোগ সম্পন্ন হচ্ছে তাহলে সেই উদ্ভিদের বৈশিষ্ট্যটাই বজায় থাকছে, ভিন্ন বৈশিষ্ট্য এখানে আসছে না। আর অসুবিধা কি রয়েছে না এই প্রক্রিয়ায় উৎপন্ন যে বীজগুলো উৎপন্ন হচ্ছে তাদের অঙ্কুরোদ্গম ক্ষমতা অনেক কম। আর কি হয় না নতুন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য জীব মানে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয় না। আর কি হয় না একটা না এরকম স্বপরাগযোগ ঘটার ফলে যে উদ্ভিদরা ছিল তাদের কি হয় না দুর্বল অপত্যের জন্ম দেয়, ঠিক আছে। আর কি হয়ে থাকে না অপত্য উদ্ভিদের অভিযোজন ক্ষমতা কম, অর্থাৎ প্রতিকূল পরিবেশে এরা সহজে মানিয়ে নিতে পারে না, ঠিক আছে। এরপরে দেখো ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ কি না যে পদ্ধতিতে কোনো ফুলের পরাগরেণু কোনো বাহকের দ্বারা বাহিত হয়ে কি হয় না ওই একই প্রজাতিভুক্ত কোনো উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, বা অন্য ভিন্ন প্রজাতির কোনো গর্ভমুণ্ডের উপর যদি স্থানান্তরিত হয় তার ফলে যে পরাগযোগটা সম্পন্ন হচ্ছে তাকেই বলা হয়ে থাকে ইতর পরাগযোগ, ঠিক আছে। এরপর দেখো ইতর পরাগযোগকে আবার অ্যালোগেমি নামক পরিচিত, ইতর পরাগযোগ অ্যালোগেমি নামক পরিচিত। এরপর দেখো যে ইতর পরাগযোগ যদি একই প্রজাতিভুক্ত উদ্ভিদের মধ্যে হয়ে থাকে তাকে জেনোগামিও বলা হয়ে থাকে, ঠিক আছে, একই প্রজাতিভুক্ত উদ্ভিদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে। এরপরে দেখো যে ইতর পরাগযোগের হতে গেলে কিছু বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্যের প্রয়োজন হয় না এক্ষেত্রে কি হয় না ভিন্ন প্রজাতির দুটো উদ্ভিদের মধ্যে হয়ে থাকে তার জন্য কি হয় না বাহকের প্রয়োজন হয়।
এক্ষেত্রে কি হয় না সাধারণত একলিঙ্গ ফুলে হয়ে থাকে, মানে একলিঙ্গ হয় গর্ভমুণ্ড, একটা ফুলের মধ্যে কি থাকবে, হয় পুংকেশর থাকবে আর একটা ফুলের মধ্যে শুধুমাত্র গর্ভকেশর থাকবে। অর্থাৎ একলিঙ্গ ফুলের মধ্যেও হতে পারে, আবার কি হয় ক্ষেত্র বিশেষে উভলিঙ্গ ফুলের মধ্যেও ইতর পরাগজ হয়ে থাকে। এরপরে দেখো এই প্রক্রিয়াটি যেহেতু বাহকের দ্বারা সম্পন্ন হয়, তার জন্য এক্ষেত্রে কি হয় না পরাগরেণুর অপচয় অনেক বেশি হয়ে থাকে। আর যেহেতু বাহকের প্রয়োজন হয় সেক্ষেত্রে কি হয়ে থাকে না এই পরাগযোগের ক্ষেত্রে পরাগরেণুগুলোকে মানে পতঙ্গ পরাগী বা বিভিন্ন পরাগযোগকে আকর্ষণের প্রয়োজন হয়। তাই জন্য ফুলগুলো কি হতে হয় মকরন্দযুক্ত হতে হয় এবং মধুযুক্ত হয়, ঠিক আছে, এবং সুমিষ্ট গন্ধযুক্ত হয়, যাতে যাতে কি হয় না কীট পতঙ্গদেরকে সহজে আকৃষ্ট করতে পারে। আর কি হয়ে থাকে আর এই ইতর পরাগযোগী ফুলের মধ্যে সাধারণত যে ফুলগুলো হয় সেগুলো আঠালো হয়ে থাকে বা কণ্টকযুক্ত হয়ে থাকে, মানে আকর্ষযুক্ত হয়ে থাকে, মানে কোনো বাহক সেই ফুলের উপরে বসলে কি হয় তার শরীরের বিভিন্ন অঙ্গে আঠার দ্বারা চিটে বা কোনো আকর্ষণ দ্বারা আটকে গিয়ে অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হতে পারে, ঠিক আছে। আর এই সমস্ত ফুলগুলোকে পরিস্ফুটিত করতে হয়, পরিস্ফুটিত না হলে কি হবে বাহকের মাধ্যমে পরাগরেণুগুলো ছড়িয়ে যেতেও পারবে না, ঠিক আছে। তাহলে দেখো এরপরে এই ইতর পরাগযোগী ফুলের ক্ষেত্রে বিভিন্ন রকম অভিযোজন দেখা যায়। কি কি দেখো এটা হচ্ছে বিষম পরিণতি অর্থাৎ ডাইকোগেন। বিষম পরিণতি কি বিষম পরিণতি কথার মধ্যে তোমরা বুঝতে পারছো যে এই ক্ষেত্রে পুংস্তবক আর স্ত্রীস্তবক ভিন্ন ভিন্ন সময়ে পরিণত হয়। হয়তো কোনো ফুলে পুংস্তবক পরিণত হয়েছে, সেই ফুলে মানে একই ফুলে স্ত্রীস্তবক পরিণত হয়নি, আর কোনো ফুলে হয়তো স্ত্রীস্তবক পরিণত হয়েছে পুংস্তবক পরিণত হয়নি। তাহলে কি হয় না বিষম পরিণতি হচ্ছে ভিন্ন ভিন্ন সময়ে দুটো এই পুংস্তবক এবং স্ত্রীস্তবক পরিণত লাভ করে। এরপরে দেখো যে পুং পরিণতি প্রপুং পরিণতি মানে হচ্ছে যে ক্ষেত্রে উদ্ভিদের পুংস্তবক আগে কি হবে পরিণত লাভ করবে এবং স্ত্রীস্তবক পরে পরিণত লাভ করবে, সেক্ষেত্রে মানে তাকে বলা হয়ে থাকে প্রপুং পরিণতি। এই কাদের ক্ষেত্রে এই সমস্ত দেখা যায় না জবা রক্তদ্রণ এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে এইরকম পরাগযোগ মানে এরকম প্রক্রিয়া দেখা যায়। এরপরে দেখো স্ত্রী পরিণতি মানে কি হয় যে ক্ষেত্রে কি হয় না ফুলের স্ত্রী স্তবক আগে পরিণত লাভ করছে এবং পরাগধানে মানে স্ত্রী স্তবক পুংস্তবক পরবর্তীকালে পরিণতি লাভ করছে, অর্থাৎ স্ত্রী স্তবক আগে পরিণত লাভ করছে এবং পুংস্তবক পরে পরিণত লাভ করছে, তাকে বলা হচ্ছে স্ত্রী পরিণতি। কাদের ক্ষেত্রে এই সমস্ত দেখা যায় না বেগুন আর চাপা ফুলের এই সমস্ত মানে এরকম পরাগযোগ ঘটে থাকে। এরপরে দেখো যে সসঙ্গমরোধী কি না অনেক সময় দেখা যায় উভলিঙ্গ উদ্ভিদের ক্ষেত্রে স্বপরাগযোগ না হয়ে কি হয় না ইতর পরাগযোগ হয়, এই ঘটনাকে বলা হচ্ছে সসঙ্গম রোধী। কেন কি হয় না এই সর্ষের ক্ষেত্রে কি হয়ে থাকে না কি এক্ষেত্রে কি হয় না এই ক্ষেত্রে এই যে পরাগ রেণুগুলো আছে না পরাগধানী আর এখানে ছিল আমাদের গর্ভমুণ্ড, এক্ষেত্রে কি হয় পরাগধানী অর্থাৎ পরাগধানী নয় যে এই পরাগধানীটা কি হয় এই পরাগধানীর থেকে এই গর্ভমুণ্ড অনেক উপরে অবস্থান করে। তাহলে যেহেতু উপরে অবস্থান করে তাহলে স্বাভাবিকভাবে কি হয় উভলিঙ্গ হওয়া সত্ত্বেও এই পরাগরেণু এই উপরে পৌঁছাতে পারে না, এটা সর্ষের ক্ষেত্রে হয়ে থাকে। আর ঘেঁটোর ক্ষেত্রে কি হয় ঘেঁটো উদ্ভিদের ক্ষেত্রে যে এই পুংকেশর গুলো
গর্ভমুণ্ডের থেকে অনেকটা দূরে অবস্থান করে, সেক্ষেত্রে উভলিঙ্গ ফুলটা হওয়া সত্ত্বেও স্বপরাগযোগ হয় না, ইতর পরাগযোগ হতে হয়। এরপরে দেখো অসম অঙ্গ সংস্থান। অসম অঙ্গ সংস্থান কি? যখন মানে ফুলের ক্ষেত্রে যখন কি হয়, মানে যখন ফুলের পুংকেশর আর গর্ভকেশর বিভিন্ন দৈর্ঘ্যের হয়ে থাকে, সেক্ষেত্রে যে যখন ফুলের পুংকেশর ও গর্ভকেশর দৈর্ঘ্য বিভিন্ন প্রকার হয়, অর্থাৎ গর্ভদণ্ডটা ছোট হয় আর পুংকেশরটা লম্বা হয়ে যায়। গর্ভদণ্ডটা ছোট হলো, পুংকেশরটা হয়তো অনেক লম্বা হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই প্রকার গঠন বিন্যাসটাকে বলা হচ্ছে অসম অঙ্গ সংস্থান। তাহলে কি হলো না, যে ক্ষেত্রে ফুলের গর্ভমুণ্ডের থেকে পুংকেশর অনেক বেশি লম্বা হয়ে যায়, এই ঘটনাটাকে বলা হচ্ছে মানে এইরকম অঙ্গ সংস্থান গঠনটাকে বলা হচ্ছে অসম অঙ্গ সংস্থান। যেমন আমরুল আর পানমরিচের ক্ষেত্রে এই প্রক্রিয়া হয়ে থাকে। এরপর দেখো যে ইতর পরাগযোগের সুবিধা আর অসুবিধা। ইতর পরাগযোগেরও কিছু সুবিধা অসুবিধা রয়েছে। কি কি সুবিধা রয়েছে দেখো, এখানে নতুন ভ্যারাইটির উদ্ভব হয়, যেহেতু দুটো আলাদা আলাদা উদ্ভিদের মধ্যে হচ্ছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে নতুন বৈশিষ্ট্য, যে অপত্য জীবটা সৃষ্টি হচ্ছে তার ক্ষেত্রে নতুন বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। আর কি হয়ে থাকে না, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা, এই প্রক্রিয়ায় যে বীজটা উৎপন্ন হচ্ছে সেই বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা মানে দ্রুত হয়। আর কি হয়ে থাকে না, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয়, আর নতুন পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা সৃষ্টি হয়, এবং অভিযোজন ক্ষমতা অনেক বেশি হয়। আর ইতর পরাগযোগের ক্ষেত্রে অসুবিধা কি কি রয়েছে না, অসুবিধা রয়েছে যে এক্ষেত্রে কি হয়, দুটো উদ্ভিদ অনেকটা দূরে দূরে অবস্থান করে, সেই জন্য পরাগযোগের বাহকের প্রয়োজন হয়। আর বাহকের প্রয়োজন হওয়ার ফলে সবসময় বাহক মানে পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেক সময় পরাগযোগ সম্পন্ন হয় না। আর এই ক্ষেত্রে কি হয় না, পরাগরেণুর অনেক অপচয় হয়, যেহেতু বাহকের দ্বারা হয়ে থাকে পরাগরেণুর অনেক অপচয় হয়ে থাকে। আর কি হয়ে থাকে না, এই জনিত্রী জীবের মতো অপত্য জীব সৃষ্টি হয় না, অর্থাৎ প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে না। আর কি হয়ে থাকে না, সজীব বাহকের প্রয়োজন হয়, মানে আকর্ষণের জন্য বিভিন্ন রকম কৌশল পদ্ধতি অনুসরণ করতে হয়, তো সেই কারণে কি অনেক পরিমাণে শক্তির প্রয়োজন হয়, মানে শক্তির ক্ষয় হয়ে থাকে। ঠিক আছে, এরপর দেখো যে স্বপরাগযোগের ক্ষেত্রে কি হয়, সাধারণত বাহকের প্রয়োজন হয় না, কিন্তু ইতর পরাগযোগের কি হয় না, ইতর পরাগযোগের ক্ষেত্রে বাহক অবশ্যম্ভাবী। কারণ এক্ষেত্রে কি হয়, একটা ফুলের পরাগরেণু আর ফুলের গর্ভমুণ্ড কি হয় না, একটা ফুলের পরাগরেণু অন্য একটা ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হতে হয়, অর্থাৎ ফুলগুলো দুটি দূরবর্তীকালে মানে দূরে অবস্থান করে, সেই জন্য বাহকের প্রয়োজন হয়ে থাকে। এরপর দেখো তাহলে কি হয়, যে ভৌত বা নির্জীব বা সজীব বাহকের দ্বারা বাহিত হয়ে কি হয় না, গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। কি হয়, স্থানান্তরিত হয়, পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। সেই সব উপাদানকে বলা হয়, মানে যারা এটা নিয়ে যাচ্ছে সেই সমস্ত উপাদানকে বলা হয় পরাগযোগের বাহক। এরপর দেখো পরাগযোগের বাহক দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে নির্জীব বাহক, একটা সজীব বাহক। নির্জীব বাহক কাদেরকে বলবো, যে জল বায়ু এগুলো হচ্ছে নির্জীব বাহক। আর সজীব বাহক হচ্ছে, সজীব বাহকের মধ্যে যেমন শামুক রয়েছে, পাখি, তারপরে কীটপতঙ্গ, বাদুড়, এই সমস্ত কিছু, সবাই কিন্তু নয়। এরপর দেখো তাহলে নির্জীব বাহকের ক্ষেত্রে বায়ুর মাধ্যমে পরিবহন হয়, সেই প্রকারকে বলা হচ্ছে এনিমোফিলি বা বায়ুর সাহায্যে পরাগযোগ। মানে কি হচ্ছে, নির্জীব বাহকের ক্ষেত্রে বায়ুর মাধ্যমে পরিবহন ঘটছে, তাকে বলা হচ্ছে এনিমোফিলি বা বায়ুর সাহায্যে পরাগযোগ। আর জলের মাধ্যমে যে প্রকার মানে জলের মাধ্যমে পরিবাহিত হয়ে যে প্রকার পরাগযোগ সম্পন্ন হচ্ছে
তাকে জলের সাহায্যে পরাগযোগ বা হাইড্রোফিলি বলা হয়ে থাকে। আর একটা এই হয় না যে নির্জীব, ওগুলো তো নির্জীব গেল। এরপর হচ্ছে সজীব বাহক। সজীব বাহক বলতে যে প্রাণীর সাহায্যে যে সমস্ত পরাগযোগ হয়ে থাকে বা জুফিলি, এই প্রকার পরাগযোগকে জুফিলি বলা হয়ে থাকে। তাহলে দেখো যে প্রথমে আছে এনিমোফিলি বা বায়ুর সাহায্যে পরাগযোগ। এই বায়ুর সাহায্যে যে সমস্ত মানে ফুলের পরাগযোগ হয়ে থাকে তাদেরকে আবার বায়ু পরাগী ফুল বলা হয়ে থাকে। এখান থেকে কী করতে হবে না, এই বায়ুর সাহায্যে পরাগযোগ, জলের সাহায্যে পরাগযোগ, প্রাণীর সাহায্যে পরাগযোগ, এই পরাগযোগের কিছু বৈশিষ্ট্যগুলো মুখস্থ করতে হবে, 4 থেকে 5টা। সবার বই ভালো ভালো করে আছে, মুখস্থ করে নেবে। আমি বেশি কিছু বলছি না, কারণ ভিডিওটা তাহলে অনেক লং হয়ে যাবে। তাহলে বায়ুর সাহায্যে পরাগযোগ কাদের হয়ে থাকে? ধান, গম, এই সমস্ত ফুলের হয়ে থাকে না। এক্ষেত্রে আমি দু একটা বৈশিষ্ট্য বলে দিচ্ছি যে এক্ষেত্রে কি হয় না, ফুলের আকারগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে থাকে এবং গন্ধবিহীন হয়ে থাকে। আর স্বাভাবিকভাবে এদের পরাগরেণুগুলো বাইরে উৎপন্ন হয় এবং গর্ভমুণ্ডগুলো কি হয় বাইরে স্থাপন, মানে ফুলের বাইরে অবস্থান করে, যাতে পরাগরেণুগুলোকে সহজে আকৃষ্ট করতে পারে, মানে সহজে ধরতে পারে। আর কি হয় না, এক্ষেত্রে কোনো মধুগ্রন্থি থাকে না, কিন্তু বায়ুর সাহায্যে বায়ুর মাধ্যমে বাহিত হয়ে যাচ্ছে, তার জন্য মধুগ্রন্থির প্রয়োজন হয় না, কোনো বাহকের আকৃষ্ট করারও প্রয়োজন হয় না, এই সমস্ত কিছু। এবার দেখো হাইড্রোফিলি বা জলের সাহায্যে পরাগযোগ, অর্থাৎ জলের মাধ্যমে বাহিত হয়ে যে পরাগযোগটা সম্পন্ন হচ্ছে জলের সাহায্যে পরাগযোগ বলা হচ্ছে। এক্ষেত্রে বৈশিষ্ট্য কি হয়ে থাকে না, এক্ষেত্রে যে মঞ্জরি পত্রগুলো হয় ফুলের, মানে এই ফুলগুলো একলিঙ্গ হয়ে থাকে, এরা অত্যন্ত ক্ষুদ্র হয়ে থাকে, বর্ণহীন, অনুজ্জ্বল, জলের সাহায্যে বাহিত হবে, তো কোনো চাপ নেই। তো আর কি হয় না, পুংস্তবক, স্ত্রীস্তবক, মানে বৃতি দলমণ্ডলের চেয়ে বড় হয়। যে ফুলের পুংস্তবক, স্ত্রীস্তবক থাকে না, সেগুলো বৃতি দলমণ্ডলের তুলনায় ওগুলো বড় হয় এবং ফুলের বাইরে অবস্থান করে। যেমন কি হয় না, গর্ভমণ্ডটা পাকিয়ে পাকিয়ে থাকে, যখন পরিণত হয় সেটা প্যাঁচ ফুলে উপরে উঠে যায়। এই জলের সাহায্যে পরাগযোগ আবার 2 প্রকারের হয়ে থাকে, যে একটা হচ্ছে এপিহাইড্রোফিলি আর একটা হচ্ছে হাইপোহাইড্রোফিলি। এপিহাইড্রোফিলি কাদেরকে বলা হয় না, যে সমস্ত ফুলের পরাগযোগ জলের উপরিতলে ঘটে, মানে জলের যে লেভেলটা আছে সেই উপরিতলে যাদের পরাগযোগ ঘটে থাকে তাদেরকে বলা হয় এপিহাইড্রোফিলি। এক্ষেত্রে কি হয় না, পরাগরেণুর আপেক্ষিক গুরুত্ব জলের গুরুত্বের তুলনায়, মানে জলের আপেক্ষিক গুরুত্বের তুলনায় কম হয়ে থাকে, সে কারণে উপরে ভাসতে পারে। আর হাইপোহাইড্রোফিলি কি হয় না, এক্ষেত্রে জলের তলায় পরাগযোগ হয়। এই যদি জল হয়, জলের তলায় যে পরাগযোগটা করছে তাদেরকে বলা হচ্ছে হাইপোহাইড্রোফিলি। তাহলে এক্ষেত্রে কি হয় না, পরাগরেণুর আপেক্ষিক গুরুত্ব জলের গুরুত্বের প্রায় সমান হয়, ঠিক আছে। এরপর দেখো যে এই আমি বলে দিই যে জলের সাহায্যে পরাগযোগ যে সমস্ত ফুলের হয়ে থাকে তাদের নাম হচ্ছে পাতা ঝাঞ্জি, পাতা শেওলা, অর্থাৎ যারা জলে অবস্থান করে, ঠিক আছে, পাতা ঝাঞ্জি, পাতা শেওলা। এরপর দেখো জুফিলি বা প্রাণীর সাহায্যে পরাগযোগ। প্রাণীর সাহায্যে পরাগযোগ মানে যে সমস্ত ফুলের পরাগযোগ প্রাণীর সাহায্যে ঘটে তাদেরকে কি বলে, প্রাণীর সাহায্যে পরাগযোগ বা জুফিলি বলা হয়ে থাকে। যেমন বাদুড়, শামুক, পতঙ্গ, পাখি, এদের ক্ষেত্রে দেখা যায়। এরা কি করে না, বিভিন্ন ফুলের মধু সংগ্রহ করে বা খাবার সংগ্রহ করার সময় এদের শরীরে বিভিন্ন অঙ্গে পরাগরেণুগুলো লেগে থাকে এবং পরবর্তীকালে যখন অন্য ফুলে মানে যায় তখন কি হয়, তাদের ফলের পরাগরেণুগুলো সেই ফুলের গর্ভমণ্ডে স্থানান্তরিত হয়, এইভাবে পরাগযোগটা সম্ভব হয়ে থাকে। তাহলে প্রাণীর সাহায্যে পরাগযোগ আবার বিভিন্ন মানে প্রকারের হয়ে থাকে। প্রকার বলতে যে যে প্রাণীর দ্বারা মানে সম্পন্ন হয় সেই অনুযায়ী সেই সংশ্লিষ্ট পরাগযোগকে একটা নামকরণ করা হয়ে থাকে, ঠিক আছে। যেমন ধরো যে কীট পতঙ্গের দ্বারা যদি পরাগযোগ হয়, মানে পরাগযোগটা যদি কীট পতঙ্গের দ্বারা সম্পন্ন হয় সেই পরাগযোগটাকে বলা হয়ে থাকে অ্যান্টিমোফিল, ঠিক আছে। এরপর পরাগযোগ অ্যান্টিমোফিল। এরপর পরাগযোগ যদি প্রজাপতির দ্বারা সম্পন্ন হয় তাকে কি বলা হয়ে থাকে, তাকে বলা হয়ে থাকে সাইকোফিলি। এরপর দেখো পরাগযোগ যদি মথের মাধ্যমে সম্পন্ন হয়, অর্থাৎ সংশ্লিষ্ট প্রাণীর নামগুলো
মথের মাধ্যমে যদি সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে ফেলোনোফিলি, মথের মাধ্যমে ফেলোনোফিলি। ঠিক আছে, এরপরে পরাগযোগ যদি মৌমাছির দ্বারা সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে মেলিটোফিলি। ঠিক আছে, এরপর পরাগযোগ যদি পিঁপড়ের দ্বারা সম্পন্ন হয় সেক্ষেত্রে তাকে বলা হয়ে থাকে যে মিল ম্যাকোফিলি, মিল ম্যাকোফিলি। ঠিক আছে, এরপর পরাগযোগ যদি ঘুঘরে পোকার মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা হয়ে থাকে ক্যাথারোফিলি। আর পরাগযোগ যদি মানুষের দ্বারা সম্পন্ন হয় তাকে বলা হয়ে থাকে অ্যানথ্রোপোফিলি। এগুলো খুব ভালো করে মনে রাখবে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে। ঠিক আছে, এদের সম্বন্ধে সেরকম কিছু ডিটেলসে পড়তে হয় না। আরও যেগুলো আছে আমি এটা আগে মুছে নিচ্ছি, তারপর তাদের নামগুলো লিখছি। এই যে দেখো, যে প্রাণীর সাহায্যে পরাগযোগ, এই যে বাকি যে তিনটা রয়েছে এই তিনটা সম্বন্ধে তোমাদেরকে একটু ডিটেলসে পড়তে হবে, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো ও পড়তে হবে, 4 থেকে 5টা করে মুখস্থ করে নেবে। প্রথমে আসতে দেখো শামুকের সাহায্যে পরাগযোগ, মানে যে পদ্ধতিতে মানে পরাগরেণুর মানে একটা ফুলের পরাগরেণু শামুকের দ্বারা বাহিত হয়ে অন্য একটা ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে কি বলা হয়? শামুকের সাহায্যে পরাগযোগ বা মেলাকোফিলি। ঠিক আছে, এই ফুলের কয়েকটা বৈশিষ্ট্য আমি কিছু কিছু বলবো, বাকিটা তোমরা বই থেকে পড়ে নেবে। যে ফুলগুলো কি হয় না ঘন সন্নিবিশিষ্ট হয়ে থাকে, মঞ্জরি দণ্ড উৎপন্ন করে, মানে ফুলগুলো ঘন সন্নিবিষ্ট মঞ্জরি দণ্ড উৎপন্ন করে। আর শামুক পরাগী ফুলগুলো কি হয় না মঞ্জরি দণ্ডগুলো চশমা দ্বারা আবৃত থাকে যা শামুককে আকৃষ্ট করে। আর শামুক যেহেতু একটা বীজের স্যাঁতস্যাঁতা পরিবেশে বসবাস করে সেই জন্য এই সমস্ত উদ্ভিদগুলো কি হয় না বীজের স্যাঁতস্যাঁতা জায়গায় উৎপন্ন হয়। যেমন কাদের ক্ষেত্রে এই পরাগযোগ হয়ে থাকে? কচু, মানকচু আর ওলের ক্ষেত্রে এই শামুকের দ্বারা পরাগযোগ হয়। এরপর দেখো বাদুড়ের সাহায্যে পরাগযোগ, মানে যে পদ্ধতিতে কি হয় কোন মানে ফুলের পরাগরেণু বাদুড় দ্বারা বাহিত হয়ে অন্য একটা ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে বাদুড়ের দ্বারা পরাগযোগ বলা হয়ে থাকে বা কাইরোটেরোফিলি। বাদুড়ের সাহায্যে পরাগযোগকে বলা হয় কাইরোটেরোফিলি। ঠিক আছে, এক্ষেত্রে বৈশিষ্ট্য কি রয়েছে না এক্ষেত্রে যে ফুলগুলো হয় সে ফুলগুলো আকৃতি তুলনামূলক বড় হয় এবং এদের গন্ধটা উগ্র গন্ধযুক্ত হয়। আর বাদুড়ের সাহায্যে পরাগযোগ, বাদুড় যেহেতু নিশাচর প্রাণী রাত্রেবেলা বের হয় সেক্ষেত্রে এই ফুলগুলোর পরিস্ফুটন কিন্তু রাত্রেবেলা সম্পন্ন হয়। ঠিক আছে, আর এই ফুলগুলো কি হয় না অনুজ্জ্বল হয়ে থাকে, এদের মধুবন্তী থেকে মধু নিঃসৃত হয় এবং কি হয় সেখান থেকে বাদুড় মধু খাদ্য গ্রহণ করে এবং পরাগযোগ সম্পন্ন করে। এরপর দেখো যে আরেকটা আমাদের রয়ে গেছে মনে হচ্ছে পতঙ্গের সাহায্যে পরাগযোগ। আগে পাখির সাহায্যে পরাগযোগ বলে দিচ্ছি, তারপর পতঙ্গের সাহায্যে। পাখির সাহায্যে পরাগযোগকে বলা হচ্ছে অর্নিথোফিলি। এক্ষেত্রে একই রকম সিস্টেম, কোনো ফুলের পরাগরেণু পাখির দ্বারা বাহিত হয়ে অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে যদি স্থানান্তরিত হয় সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মানে পাখির সাহায্যে পরাগযোগ বা অর্নিথোফিলি। এক্ষেত্রে ফুলের বৈশিষ্ট্য কি হয়ে থাকে না পক্ষী পরাগী ফুলের বৈশিষ্ট্য হচ্ছে কিছু বলতে বলে যাচ্ছি যে ধরো পক্ষীর মানে পাখির দ্বারা পরাগযোগকে বলা হয় পক্ষী পরাগী, মানে ফুলগুলোকে বাদুড় দ্বারা পরাগযোগকে বলা হয় যে বাদুড় পরাগী, শামুক দ্বারা পরাগযোগকে বলা হয় শামুক পরাগী, এরকম নাম বলা হয় ফুলগুলোকে। তাহলে পক্ষী পরাগী মানে পাখির দ্বারা যে সমস্ত ফুলগুলো পরাগযোগ হয়ে থাকে তাদেরকে পক্ষী পরাগী বলা হয়। তাহলে পক্ষী পরাগী ফুলের কিছু বৈশিষ্ট্য রয়েছে, কি কি রয়েছে না এই সমস্ত ফুলগুলো কি হয় না আকৃতিতে অনেক বড় হয়, উজ্জ্বল বর্ণের হয়ে থাকে। সাধারণত ফুলগুলি কোনো প্রকার গন্ধ থাকে না। আর ফুলে কি হয় না মধুগ্রন্থি উৎপন্ন হয় যা থেকে মধু উৎপন্ন করে। মধু পান করার সময় কি হয় না পরাগরেণুর পাখির ঠোঁটে লেগে যায়। পাখিগুলো ভিন্ন ফুলে মধু পানের জন্য বসলে পরাগরেণুগুলি কি হয় না স্থানান্তরিত হয়ে পরাগযোগ ঘটে। কিছু কিছু ফুলের পুষ্পাক্ষ ও পরাগধানীকে পাখিরা খাদ্য হিসাবে গ্রহণ করে। আর দলমণ্ডলের সজ্জা চোঙের মতো হয়ে থাকে,
যার ফলে কি হয় না পাখিরা মধু পান করতে সুবিধা হয়। চোঙের আকৃতি এরকম হলো, পাখি কি করবে এখানে চোঙের সাহায্যে, পাখির চোঙ কি হচ্ছে তো ভিতরে প্রবেশ করালো, সেখান থেকে মধু সংগ্রহ করছে। কোন কোন ফুলের ক্ষেত্রে পক্ষী পরাগী হয়ে থাকে, যেমন যে শিমুল, বিগ্নোনিয়া, পলাশ, এই সমস্ত ফুলের ক্ষেত্রে পরাগযোগটা পক্ষীর দ্বারা হয়ে থাকে। আরেকটা আমাদের আগে চলে আসছে যে পতঙ্গের সাহায্যে পরাগযোগ, যাকে বলা হচ্ছে এন্টোমোফিলি। ঠিক আছে, পতঙ্গের সাহায্যে পরাগযোগ আমরা আগে বলে দিয়েছি, খালি এই সম্বন্ধে ডিটেলস একটু বলে দিচ্ছি। এন্টোমোফিলি বা পতঙ্গের সাহায্যে পরাগযোগ। দেখো, যে সমস্ত ফুলের পরাগরেণু কি হয় না পতঙ্গের মাধ্যমে বাহিত হয়ে অন্য একটা ফুলের গর্ভমণ্ডলে স্থানান্তরিত হয়, তাকে বলা হচ্ছে পতঙ্গ পরাগী বা কি বলে এন্টোমোফিলি। এরপরে দেখো, যে সমস্ত ফুলগুলো পতঙ্গের দ্বারা পরাগযোগ ঘটে তাদেরকে পতঙ্গ পরাগী ফুল বলা হয়। এবার পতঙ্গ পরাগী ফুলের কিছু বৈশিষ্ট্য রয়েছে। পতঙ্গকে আকৃষ্ট করার জন্য কি হয় না এই সমস্ত ফুলগুলো উজ্জ্বল রঙের হয়ে থাকে, এবং এদের ক্ষেত্রে কি হয় না এদের সুমিষ্ট গন্ধযুক্ত হয়, যাতে যাতে কি হয় না পতঙ্গগুলো আকৃষ্ট হয় এর প্রতি। আর কি হয়, এর কিছু ব্যতিক্রম আছে, যেমন র্যাফলেসিয়ার ক্ষেত্রে কি হয় না এর ফুলের গন্ধটা পচা মাংসের মতো হয়ে থাকে, এর আশেপাশে মাছি ভনভন করে। এরপর দেখো আর কি হয় না পতঙ্গ পরাগী যে ফুলের বৈশিষ্ট্য হচ্ছে যে গর্ভমুণ্ড পরিণত হলে সেখানে এক প্রকার আঠালো রস নিঃসৃত হয়। কেন নিঃসৃত হয় না আঠালো রসের সাহায্যে যে গর্ভমুণ্ড, ধরো পাখির সাহায্যে পাখির ডানায় বা বিভিন্ন অঙ্গে পরাগরেণুগুলো আটকে রয়েছে, সেগুলো কি হবে গর্ভমুণ্ডের আঠালো হওয়ার কারণে সেখানে বসলে সেই পরাগরেণুগুলো গর্ভমুণ্ডে আটকে যাবে, এবং তার ফলে কি হবে পরাগযোগ সম্পন্ন হবে। কোন কোন ফুলের ক্ষেত্রে এটা হয়ে থাকে, যেমন আম, বাগান বিলাস, এই সমস্ত ফুলের ক্ষেত্রে কি হয় না পতঙ্গের সাহায্যে পরাগযোগ হয়ে থাকে। তাহলে দেখো আজকে পরাগযোগ আর পরাগযোগের বাহক সম্বন্ধে আলোচনা করলাম। এরপর এখান থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো, তোমরা উত্তর লিখে জমা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।